আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আমি শ্রেণীবিন্যাসের যে ধাপ নাম্বার 2 মানে যে আমরা নন কোটাটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটার 2 নাম্বার পার্ট মানে পার্ট 2 এর মাধ্যমে আমরা এখন বাকি অংশটা শেষ করব। আজকে পার্ট 2 এর মাধ্যমে আমাদের মোটামুটি নন কোটাটা শেষ হবে ইনশাল্লাহ, আশা রাখছি। তো পার্ট 2 এর মধ্যে আমরা প্রথম পার্টে যা আলোচনা করছি আমি একটু রিভিউ দিয়ে দিই, যারা দেখছো আবার একটু মানে রিমাইন্ডার হয়ে যাবে। যেমন প্রথম পার্টের ভিতরে আমরা কিন্তু নন কোয়াডার পার্টের ভিতরে প্রথম যে কোশ্চেনটা আসার সম্ভাবনা ছিল বা এরকম কোশ্চেন আসে, প্রথম সিকোয়েন্সটা হচ্ছে যে তোমাকে বলবে যে নন কোয়াডাটা পর্বের মধ্যে যে মানে নন কোয়াডাটার যে মধ্যে যে পর্বগুলো আছে সেই পর্বগুলোকে পর্যায়ক্রমে লিখো এবং প্রত্যেকটির আলোকে একটি একটি উদাহরণ লিখো। তখন তুমি ওই যে পর্বগুলো আছে সবগুলোকে তুমি পর্যায়ক্রমে লিখতে হবে, উল্টাপাল্টা হইলে হবে না। তখন তুমি পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমিনথেস এভাবে নেমাটোডা করে সবটি লিখবা একটা একটা করে উদাহরণ। গত ক্লাসে পড়াইছি। তারপরে 2 নম্বর যে কথাটা বলছিলাম যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, এটা উপরে তোমাকে একটা উদ্দীপক দেওয়া থাকবে, আর্থ্রোপোডা সরাসরি বলা থাকবে না, বিভিন্ন ইঙ্কিত দিবে, ওটা থেকে তোমার বুঝতে হবে এটা আর্থ্রোপোডা। তখন তুমি লেখার সময় প্রথম লিখবা প্রতিসাম্যতা, তারপরে লিখবা সিলুম, তারপরে লিখবা হচ্ছে সেটা কোন গঠনমাত্রার, তারপরে লিখবা হচ্ছে সেটা কোন ধরনের ক্লিভেজ থাকে, এরপরে লিখবা এটা সংবহন নিয়ে কথা, তারপরে এটা কোনো একটা অপর নাম থাকলে এই সিঙ্গুয়েসটা ফলো করবে। এরপরে বিভিন্ন ধরনের গঠন একটু লিখবা, যেটার মধ্যে অ্যান্টেনা কী থাকে আশেপাশে একটু লিখবা। তারপরে মলাস্কাতে আসছি, সেম কথা। মলাস্কাতে গেলে প্রথম তুমি লিখবা হচ্ছে প্রতিসাম্যতা কী ধরনের, সিলুম কী ধরনের, তারপর এটা কোন গঠনমাত্রার, আর এটার ক্ষেত্রে কোনো ক্লিভেজ ছিল না যার কারণে ক্লিভেজ লিখে নেই। তখন লিখবা সংবহন নিয়ে, এটা অর্ধমুক্ত সংবহন তন্ত্র থাকে মানে রক্ত অর্ধমুক্ত। তারপরে এটার অপর নাম কম্বুজ প্রাণী। এরপরে এটা এভাবে লিখবা, লিখার পরে এরপরে যদি একটু গঠন নিয়ে কথা বলতে পারো মানে এটার বাহ্যিক যে গঠনটা, এর মধ্যে রেটিজিহ্বা থাকে, তারপর এটার উপর যেটা মাংসল এবং অখণ্ডায়িত, উপরে একটা কী থাকে মানে কাইটিন নির্মিত যে রেটিজিহ্বাটা থাকে, এগুলো একটু লিখবা। তাতে তার পৈশিক নালীটা আছে সেটা হচ্ছে পেঁচানো এবং অনেকটা কী ধরনের ইউ আকৃতির হয়ে থাকে। এতটুকুই ছিল গত ক্লাস, আশা রাখছি আবার একটু রিমাইন্ডার হয়ে গেছে। তো রিমাইন্ডার দেওয়ার কিন্তু মোটামুটি লাভ আছে, সেটা দিলে কিন্তু ওই ক্লাসটা ছিল প্রায় 45 মিনিটের, কিন্তু 3 মিনিটে কিন্তু ক্লাসটা তোমার একটা মাথার ভিতরে একটা গুছানো হয়ে গেছে আবার। তো আজকে আমি দুইটা তো পর্ব শেষ হয়েছে, আজকে আমি আলোচনা করব পরিফেরা নিয়ে। অর্থাৎ ওই দুইটা পর্ব খুবই সম্ভাবনা কিন্তু আসার মতো, সেম টু সেম, পরিফেরাও খুবই ইম্পর্টেন্ট। তাহলে 2 নম্বর মানে 3 নম্বর যে পর্বটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পরিফেরা নিয়ে। তাহলে অবশ্যই তোমাদের কিন্তু বুঝতে বাকি নাই, আশা রাখছি যে আমি যে পর্বগুলো নিয়ে আলোচনা করি আমি ওই সিকোয়েন্সটা সেমই রাখবো। সিকোয়েন্সটা তুমি সেম রাখলে তোমার মানে বৈশিষ্ট্যগুলো ভুল যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, কারণ তুমি প্রতিসাম্যতা নিয়ে ডিটেলস একটা ক্লাসে শিখছো। তো পরিফেরা কোন প্রতিসাম্য বা পরিফেরাটা কী ধরনের এটা তুমি কিন্তু জানো বা তুমি বুঝো, তো তোমার এটা কিন্তু আনসার করতে ততটা সমস্যা হবে না। তাহলে প্রথম তুমি যে বৈশিষ্ট্য লিখবা পরিফেরার প্রতিসাম্যতা নিয়ে কথা বলবা, অর্থাৎ এটা কী ধরনের প্রতিসাম্য। যেমন পরিফেরার পর্বের হচ্ছে অপ্রতিসাম্য, মানে পরিফেরার যে পর্বের যে প্রাণীগুলো আছে প্রতিসাম্যতা যখন পড়াইছি অবশ্যই মনে আছে, আশা রাখছি যে এটাকে কয়টা মানে সদৃশ ও সমান অংশে বিভক্ত করা যায় সেটাই হচ্ছে তার প্রতিসাম্যতা। তো পরিফেরার পর্বগুলো থাকে এবৃথেব্রু, এর কারণে এটাকে কোনো মানে অপ্রতিসাম্য, এটাকে কোনো সমান এবং সদৃশ অংশে বিভক্ত করা যায় না, যার কারণে পরিফেরা পর্বের প্রাণীগুলো হচ্ছে অপ্রতিসাম্য। তাহলে আমি যখন তোমাকে বৈশিষ্ট্যগুলো শিখাইছিলাম তখন বলছিলাম প্রথম যে বৈশিষ্ট্য লিখবা এটা কী ধরনের প্রতিসাম্য সেটা লিখবা। তুমি কিন্তু গতবার আমি লেখার সময় এভাবে প্রতিসাম্যতা লিখতাম, লিখার পরে একটা টান দিয়ে তারপরে আমি লিখতাম। তুমি কিন্তু আনসার করার সময় কিন্তু তুমি মূলত এভাবে লিখবা না, আনসার করার সময় তুমি ডিরেক্ট বৈশিষ্ট্য লিখে ফেলবা। লিখবা যে পরিফেরা পরিফেরা পর্বের প্রাণীরা অপ্রতিসাম্য। তুমি যদি আরও বাড়াইতে চাও, কারণ তুমি যখন বেসিক থাকবে তখন কিন্তু তুমি লাইন মানে একটা ছোট্ট লাইন কিন্তু বড় করতে পারো। যেমন তুমি এখন লিখলা পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে অপ্রতিসাম্য, লিখে তুমি লিখতে পারো কারণ তাদেরকে সমান ও সদৃশ অংশে বিভক্ত করা সম্ভব না, ওই কথা লিখতে পারো। লাইনটা একটু বড় হলো, টিচারও বুঝলো যে না সে প্রতিসাম্যতা ভালো বুঝে, তো এটা লিখলে তুমি লিখতে পারো। কিন্তু আমি সংক্ষিপ্ত লিখে দিচ্ছি, আমি তোমাকে সিকোয়েন্সটা দেখানোটা আমার মেন উদ্দেশ্য। অনেকবার এই কথাটা বলতেছি যে আমার এই বৈশিষ্ট্যগুলো আমি এখানে লিখার কোনোই মানে নাই, এটাগুলো বইয়ে সব আছে, তোমার বইয়ে সব আছে, কিন্তু আমি তোমাকে লিখে লিখে তোমাকে সিকোয়েন্সটা শিখাই দিচ্ছি, সিকোয়েন্সটা তুমি কীভাবে আনসার করবা সুজাতা। আমি যতটুকু সংক্ষিপ্ত সম্ভব আমি লিখছি, তুমি লেখার সময় একটু পড়াশোনা করে লেখার চেষ্টা করো। তাহলে পরিফেরা পর্বের প্রাণীর হচ্ছে অপ্রতিসাম্য। যেমন একটা উদাহরণ দিয়ে দিলে আর কি, যেমন স্পঞ্জ। শেষ একটা বৈশিষ্ট্য হল, তুমি বলো তো নিজে নিজে যে এখন 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা লিখবো সেটা আমি কী লিখবো, সেটা লিখবো অবশ্যই সিলুম নিয়ে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্যটা আমি সিলুম কী ধরনের এটা সেটা লিখবো। তাহলে সিলুম যখন আমি পড়াইছিলাম সিলুম কী জিনিস সেটাও পড়াইছি, সিলুম কই ধরনের সেটাও পড়াইছি।
কোন পর্বের ক্ষেত্রে কোন ধরনের সিলুম। যেমন অ্যাসিলুমেট যাদের ক্ষেত্রে মানে এই টি স্তরী না, যেমন অ্যাসিলুমেট প্রথমটাই অ্যাসিলুমেট ছিল হচ্ছে পরিফেরা, অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে অ্যাসিলুমেট, অর্থাৎ তাদের কোনো সিলুম নামক কোনো গহ্বর থাকে না, অর্থাৎ তাদের ক্ষেত্রে হবে হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। বারবার পরিফেরা না লিখলেও চলবে, কারণ এখানে তুমি পরিফেরা লিখছো। তারপর লিখছি একটু বোঝার জন্য, পরিফেরা পর্বের প্রাণীরা কি অ্যাসিলুমেট, অ্যাসিলুমেট অর্থাৎ এ ধরনের প্রাণীর ক্ষেত্রে কোনো সিলুম থাকে না, সিলুম থাকে না। তাইলে মোটামুটি দুইটা কিন্তু শেষ হয়ে গেছে। একটা প্রতিসাম্যতা নিয়ে কথা বললাম, তারপরে বললাম সিলুম নিয়ে, এরপরের বৈশিষ্ট্যটা কী ছিল বলো তো, ক্লিভেজ নিয়ে। এটার ক্ষেত্রে ক্লিভেজ আছে কিনা বইয়ের মধ্যে দেখবা যে এটার ক্লিভেজ নিয়ে ততটা কথা বলে নাই। তো আমরা এখন সংগঠন নিয়ে, সংগঠন কর্মযাত্রা, এটা কী ধরনের সংগঠন কর্মযাত্রা, অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীরা বহুকোষী, অর্থাৎ অনেকগুলো কোষ নিয়ে গঠিত হলেও তাদের যে কোষগুলো একত্র হয়ে টিস্যু গঠন করে না। অর্থাৎ আমি যখন কর্মযাত্রা পড়াইছিলাম, মানে তোমাদেরকে গত ক্লাসে যখন একটু ইঙ্গিত দিয়েছিলাম, তখন বলছিলাম যে কিছু কিছু প্রাণী আছে শুধু কোষ নিয়ে গঠিত, কিছু কিছু প্রাণী আছে কোষগুলা আবার একটু একত্রিত হয়ে টিস্যু গঠন করে, কোষ টিস্যু, কিছু আছে আবার টিস্যু অঙ্গ, আবার কিছু আছে হচ্ছে অঙ্গতন্ত্র। আর এই যে পরিফেরা পর্বের প্রাণীরা, এটা হচ্ছে শুধু কোষীয় প্রাণী, অর্থাৎ এটার ক্ষেত্রে তুমি টিস্যু পাবা না, অর্থাৎ এটা কোনো টিস্যু গঠন করে না, শুধু কোষ, অনেকগুলা কোষ নিয়ে সেটা গঠিত হয়ে যায়। এভাবে অনেকগুলা কোষ নিয়ে একটা পরিফেরা, মানে একটা স্পঞ্জের মতো, একটা তুমি ধরতে পারবে মানে একটা এবড়ো থেবড়ো একটা এই বলের মতো এরকম একটা। তাইলে যে পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে কী ধরনের, এটার ক্ষেত্রে হচ্ছে সংগঠন কর্মযাত্রা কোষীয়, অর্থাৎ এসব প্রাণীর অসংখ্য কোষ থাকলেও কোষগুলো কোনো কি তৈরি করে না, কোষগুলো কোনো টিস্যু গঠন করে না, অর্থাৎ এরা শুধু কোষীয় মাত্রার প্রাণী, টিস্যু গঠন করে না। অর্থাৎ পরিফেরা কোষীয় মাত্রার প্রাণী, কোষীয় মাত্রার প্রাণী। আশা রাখছি তিনটা বৈশিষ্ট্য খুব ভালোভাবে বুঝতে পারছো, কারণ আমি যতগুলো বৈশিষ্ট্য লিখতেছি সবগুলো এই সিকোয়েন্সেই লিখতেছি। প্রথম লিখি আমরা হচ্ছে প্রতিসাম্যতা নিয়ে, তারপরে লিখি হচ্ছে সিলুম নিয়ে, তারপরে লিখি হচ্ছে আমরা সংগঠন নিয়ে, এরপরে ক্লিভেজ নিয়ে, এটার ক্ষেত্রে ক্লিভেজ নাই, তারপরে আমরা লিখি হচ্ছে সংবহন নিয়ে। 5 নাম্বার যেটা লিখতাম সবসময়, 4 নাম্বার তো এটা নাই, কারণ ক্লিভেজটা এটার ক্ষেত্রে আলোচনা করা হয় নাই, মানে এদের ক্লিভেজ নাই মূলত। তাইলে হচ্ছে যে এরপরে আমরা 5 নম্বরে যে বৈশিষ্ট্যটা লিখতাম সেটা হচ্ছে তার সংবহন নিয়ে কথা বলতাম। তো এটার ক্ষেত্রে যে সংবহনটা আসবে সেটা হচ্ছে যে তাদের সংবহনতন্ত্রের মানে একটা বিকল্প একটা থাকে, মানে সংবহনতন্ত্রের বিকল্প হিসাবে হচ্ছে সংবহনতন্ত্রের বিকল্প হিসাবে পানি প্রবাহের জন্য একটা বৈশিষ্ট্যপূর্ণ নালিকাপথ থাকে। অর্থাৎ 5 নম্বর যে বৈশিষ্ট্যটা এক্ষেত্রে কিন্তু হবে 4 নম্বর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে কি থাকে, বিকল্প হিসাবে পানি সংবহনের জন্য নালীতন্ত্র থাকে। তাহলে কিন্তু এটা কিন্তু এমসিকিউতে আসতেই পারে, নালীতন্ত্র থাকে কোন প্রাণীর ক্ষেত্রে, নালীতন্ত্র থাকে হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে, এটা কিন্তু আসতেই পারে, নালীতন্ত্র থাকে কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে। তাহলে এটা গেল 4 নম্বর বৈশিষ্ট্য। তারপর 5 নম্বরে যদি আমরা বলি, আমরা কি বলছিলাম, সংবহনের পরে তাদের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য, তাদের কোনো অপর নাম আছে কিনা, দেখি আমরা তার কোনো অপর নাম আছে কিনা। তার একটা অপর নাম আছে, পরিফেরা পর্বের প্রাণীরা ছিদ্রার প্রাণী নামে পরিচিত, অর্থাৎ তাদের অসংখ্য ছিদ্র থাকে, ছিদ্রগুলোর আবার নামও আছে। তাহলে আমরা যে 5 নম্বর বৈশিষ্ট্যটা লিখবো, আশা রাখছি সোজা লাগতেছে, কারণ সিকোয়েন্সটা মনে রাখতে পারে তুমি অটোমেটিক অনেক বৈশিষ্ট্য লিখতে পারবা। প্রতিসাম্যতা, সিলুম, তারপরে হচ্ছে যে
কোন গঠন মাত্রার ক্লিভেজ, এরপর লিখছি সংবহন নিয়ে কথা, যেমন এটার ক্ষেত্রে সংবহন তন্ত্র থাকে না, মানে এই সংবহন তন্ত্রের একটা বিকল্প, একটা পানি সংবহনের জন্য একটা বিকল্প একটা পথ থাকে, সেটাকে বলা হয় নালীতন্ত্র। এরপরে তাদের ক্ষেত্রে আমরা বলছি তাদের কোনো আদার্স কোনো নাম আছে কি না, অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীরা লিখবা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীরা ছিদ্রাল প্রাণী নামে পরিচিত। কারণটা লিখে দিবা, কারণ অস্টিয়া নামক, দেহে লিখলে একটু সুন্দর হয়, লিখবা হচ্ছে দেহে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। শেষ। মোটামুটি এগুলা দিয়ে তার যে মানে সিকোয়েন্সটা এগুলো হয়ে গেছে। এরপরে দুই একটা বৈশিষ্ট্য তাদের ক্ষেত্রে যদি লিখো, ছিদ্র প্রাণী কেন বলা হয়, তারপর তাদের অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামক অনেকগুলা প্রকোষ্ঠ থাকে, অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামক, এগুলো একটু লিখে নিবা। তারপরে আরেকটা বৈশিষ্ট্য আছে যে তাদের এই সিকোয়েন্সটা লিখলে একটু ভালো হয়, তো কোয়ানোসাইটটা লিখলা, তাই 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর একটা লিখবা যে তাদের প্রথম থাকে হচ্ছে প্রকোষ্ঠ, এই যে একটা প্রকোষ্ঠের কথা বললাম, এই প্রকোষ্ঠটা এরকম একটা প্রকোষ্ঠ থাকে, এই প্রকোষ্ঠটা গিয়া মুক্ত হয় হচ্ছে নালীতন্ত্রের মধ্যে, এরকম একটা নালীতন্ত্র, এই নালীতন্ত্রটা গিয়া একটা হয়, এরকমভাবে যায়, আবার এরকম যায়, এরকম এই নালীতন্ত্রটা গিয়া মুক্ত হয়ে হচ্ছে স্পঞ্জশিলের মধ্যে, স্পঞ্জশিল, এই স্পঞ্জশিলটা এভাবে গিয়ে একটা মুক্ত হয় একটা হচ্ছে আরেকটা মানে বড় একটা মাধ্যমে, গহ্বরের মাধ্যমে, একটা ছিদ্রের মাধ্যমে, ওইটাকে বলা হচ্ছে অস্কুলাম। অর্থাৎ প্রথম থাকে হচ্ছে তাদের প্রকোষ্ঠ যায় নালীতন্ত্রের মধ্যে, নালীতন্ত্র যায় স্পঞ্জশিলের মধ্যে, স্পঞ্জশিল হচ্ছে অস্কুলামের মাধ্যমে। তাহলে হচ্ছে এই যে সিকোয়েন্সটা লিখতে পারো যে স্পঞ্জশিল নামক গহ্বর একটি বড় গহ্বরের মধ্যে অ্যাস্কুলাম নামক একটি গহ্বরের মাধ্যমে মানে ছিদ্রের মাধ্যমে কি হয়, মুক্ত হয়, এ কথা লিখতে পারো। তাহলে বৈশিষ্ট্যগুলো মোটামুটি এরপরে যে বৈশিষ্ট্যগুলো লিখবা এগুলো তোমার যতটা বৈশিষ্ট্য মাথায় আসে, যেমন আমি এখানে লিখলাম না কিন্তু তুমি লিখতে পারো, তোমার যে জানা থাকে যে কাছে পরিফেরা পরের প্রাণীদের যে লার্ভা দশাটাও লিখতে পারো, তাদের লার্ভা দশা এমফিব্লাস্টুলা আর হচ্ছে প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা থাকে, লিখলে তো তুমি অনেকগুলো বৈশিষ্ট্য লিখতে পারো। কিন্তু তুমি যদি এই সিকোয়েন্সটা মনে রাখো, আমি যেটা বললাম যে 5টা 6টা তো অত্যন্তপক্ষ মনে থাকবেই, এরপরে তোমার যতটা মনে থাকে, তুমি যতটা লিখতে পারো ততটাই ভালো, বা তোমার যত তত্ত্ব মাথায় যা থাকে। কিন্তু প্রথম যে তত্ত্বগুলো আমি বলছি সেই তত্ত্বগুলোর সিকোয়েন্সটা তোমার মনে রাখার চেষ্টা করবে সর্বোচ্চ, কারণ এই তত্ত্বটা তুমি মনে রাখতে পারলে তোমার এই পরীক্ষার হলের ভিতরে যখন মাথা বেশি গরম থাকবো তখন কোনোভাবে তোমার উল্টাপাল্টা হওয়ার কোনো সম্ভাবনা নাই, যদি তুমি সিকোয়েন্সটা মনে রাখতে পারো, আশা রাখছি। তাহলে আমরা পরিফেরা পরের প্রাণীরা একটা যদি একদম লাস্ট মুহূর্তে আমরা আবার একটু রিভিউ দিব। এখন পরিফেরার পর্বে আমরা চলে যাই হচ্ছে, পরিফেরা পর্বের পরে হচ্ছে একাইনোডার্মাটা পর্বের মধ্যে আমরা চলে যাই। তাহলে একাইনোডার্মাটার ক্ষেত্রে আমরা সেম কথা প্রথম লিখবো হচ্ছে প্রতিসাম্যতা, যে লিখি হচ্ছে একাইনোডার্মাটা একাইনোডার্মাটার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা তুমি প্রথম লিখবা এটা হচ্ছে প্রথম নাম্বার বৈশিষ্ট্যটা লিখবা প্রতিসাম্যতা। আমি যেভাবে লিখতেছি এইভাবে কিন্তু এই প্রতিসাম্যতা না লিখলেও চলবে, প্রতিসাম্যতা নিয়ে কথা বলবা। তখন 2 নম্বর বৈশিষ্ট্যটা সিলুম নিয়ে কথা বলবো। তাহলে প্রতিসাম্যতা যখন লিখবা তখন তারা লিখবা হচ্ছে তারা পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চ অরীয় প্রতিসাম্য, আর লার্ভা দশায় তারা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, রাইট, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। একটু লেখা একটু না বুঝলে একটু কষ্ট করে বুঝে নিবা। তাহলে হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চ অরীয় প্রতিসাম্য বলতে ভাইয়া কী বোঝাচ্ছে, আমি যখন বুঝাইছিলাম পড়ার সময় যে কোনো একটা প্রাণীর ক্ষেত্রে যে যখন তাদের অরীয় প্রতিসাম্যর ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের কয়েকটা মানে অঙ্গ থাকবে, তো এরকম একটা কিছু ছিল, তখন এইদিকে কিছু
মানে যে কোনো একটা ইয়া থাকবে, তখন তাদেরকে তুমি এভাবে বিভক্ত করলে 3টা হয়ে যাবে, 2টা হয়ে যাবে, হবে না। আবার তুমি এভাবে বিভক্ত করলে 2টা 3টা হয়ে যায়। তখন আমরা এটাকে বিভক্ত করছিলাম এরকম যখন ছিল, তখন আমরা বিভক্ত করছিলাম প্রথম অবস্থায় এইভাবে, এই এই এই, তখন দেখবা যে তুমি এটা যতটুকু অংশ এটা সেম অংশ সমান এবং সদৃশ। কীভাবে? এটার ক্ষেত্রে একটা, এটার ক্ষেত্রে একটা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা হয়েছে কিন্তু। তখন এই কারণে তাহলে এটার ক্ষেত্রে যে একাইনো ডারমাটার যে পর্বের সমুদ্রতারা বা যেগুলো দেখবা, তখন এইগুলো থাকে হচ্ছে এরকমভাবে, এরকম একটা থাকে, তারপর আরেকটা থাকে, আরেকটা থাকে, কয়টা হয়েছে 4টা, কয়টা হয়েছে 5টা, এরকমভাবে ঘটনাটা থাকে। তখন ঘটনা 1টা 2টা 3টা 4টা 5টা, তখন এটাকে তুমি বিভক্ত করতে হবে, সেম ঘটনাটা ঘটে, তখন তোমাকে এটা বিভক্ত করতে হবে এরকমভাবে, এভাবে বিভক্ত হবে। তাহলে কয়টা হয়েছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা। এই কারণে বলা হয়েছে পঞ্চ, আর ওরীয়ভাবে করা হয়েছে বিদায়, মানে ওরীয় ওই লেকচারটা দেখলে বুঝে যাবা আশা রাখছি। তারপর একটু ইঙ্গিত দিচ্ছে, তাহলে ওরীয়ভাবে হওয়াতে এটাকে বলা হয়েছে পঞ্চ ওরীয় প্রতিসাম্য। যখন সেটা পূর্ণাঙ্গ হয়, এর হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রাণী, কিন্তু যখন এটা লার্ভা দশায় থাকে তখন সেটা শুধু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হয়ে থাকে। ওকে, আশা রাখছি এটা একটু বুঝে নিও ভালোভাবে। আমরা ওই প্রতিসাম্যতার লেকচারটা দেখলে আশা রাখছি বুঝে যাবা, আর তো কঠিন লাগবে না। তাহলে প্রথম তুমি একাইনো ডারমাটার ক্ষেত্রে গেলে প্রথম কথাটা লিখবে প্রতিসাম্যতা কী ধরনের। এটার প্রতিসাম্যতা প্রথম অবস্থায় থাকে হচ্ছে দ্বিপার্শ্বীয়, আর যখন সেটা পূর্ণাঙ্গ হয়ে যায়, অর্থাৎ পূর্ণাঙ্গ অবস্থায় তারা হচ্ছে পঞ্চ ওরীয় প্রতিসাম্য। কেন পঞ্চ ওরীয় প্রতিসাম্য সেটা কিন্তু আমি অলরেডি কিন্তু বুঝিয়ে দিছি। এখন তখন আমরা চলে যাবো হচ্ছে 2 নাম্বার যে আমরা টপিকটা, তুমি নিজে এখন কল্পনা করো তো আমি বলার আগে, যে 2য় নম্বর বৈশিষ্ট্যটা আমরা কী লিখি বারবার। 2য় নম্বর বৈশিষ্ট্য কিন্তু আমরা বারবার লিখি হচ্ছে সিলুম নিয়ে কথা বলি। তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই অ্যাসিলুম মানে ইউসিলুমেট হবে, কারণ এটা হচ্ছে একাইনো ডারমাটা একদম শেষ দিকে। আমরা বলছি পরিফেরা, নিউরালিয়া, প্লাটিহেলমিনথাস, এই 3টা হচ্ছে অ্যাসিলুমেট, অর্থাৎ সিলুম থাকে না। আর নেমাটোডা যেটা আছে এটা হচ্ছে সিরুসিলুমেট, সিলুম থাকে আবার থাকে না এরকম, মানে অর্থাৎ পেরিটোনিয়াম হালকা হালকা থাকে, হালকা হালকা থাকে না। এরপর থেকে যতগুলা পর্ব আছে সব হচ্ছে অ্যাসিলুমেট। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্যটা লিখতে এত কোনো সমস্যা হবে না আশা রাখছি। তখন সিলুমটা লিখবা, সিলুম নিয়ে কথা বলবো, অর্থাৎ এরা হচ্ছে ইউসিলুমেট, অর্থাৎ তাদের মধ্যে প্রকৃত সিলুম থাকে, শেষ। ওকে, এরপরে যে বৈশিষ্ট্যটা লিখবা সেই বৈশিষ্ট্য হচ্ছে তাদের আমরা বলছি সংগঠন কর্মযাত্রা। মানে এটা কোন মাত্রার প্রাণী, এটা কি শুধু টিস্যু? এক কথাই কিন্তু বারবার বলতেছে, আশা রাখছি একদম মুখস্থ হয়ে যাচ্ছে আমার লেকচারগুলো দেখার মাধ্যমে, তোমার বৈশিষ্ট্য মুখস্থ হয়েছে, তুমি নিজের মুখস্থ না করলেও চলবে, মুখস্থ হয়েছে। তারপর লিখবা হচ্ছে সংগঠন কর্মযাত্রা। তাহলে তুমি কিন্তু অলরেডি জানো এটা হচ্ছে অঙ্গতন্ত্র, সংগঠন কর্মযাত্রার মধ্যে হচ্ছে সংগঠন কর্মযাত্রাটা লিখবা। তারা কি? অঙ্গতন্ত্র। একদম সংক্ষিপ্ত আমি লিখে দিচ্ছি, তুমি একটু বড় করে লিখবা, অঙ্গতন্ত্র। আচ্ছা বলো, এরপরে 4 নাম্বার আমরা যে পার্টটা লিখতাম সেটা লিখতাম হচ্ছে তার সংবহন নিয়ে কথা বলতাম, যে তাদের সংবহন কি। তখন এটার ক্ষেত্রে সংবহনে 2টা বৈশিষ্ট্য আসে। কীভাবে ভাইয়া আসে? তখন আমি প্রথমটা লিখবো হচ্ছে তাদের মধ্যে একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে। প্রথম রক্ত সংবহনতন্ত্র যদি লিখি, তাদের মধ্যে হচ্ছে যে রক্ত সংবহনতন্ত্র জেনারেলি তাদের নেই, তবে হিমাল এবং পেরি হিমালতন্ত্র থাকে। তাইলে প্রথমটা লিখছি প্রতিসাম্যতা, এরপরে সিলুম, এরপরে লিখছি সংগঠন। তারপরে আমি বলছিলাম যে সংবহন নিয়ে কথা বলবা, সংবহন। সংবহনের মধ্যে যে এটা তুমি কিন্তু 4 নাম্বার আর 5 নাম্বার লিখবা, কিন্তু আমি বুঝার স্বার্থে এটাকে ফুটা দিয়ে লিখছি। 1 নাম্বার একটা কথা লিখবা যে তাদের ক্ষেত্রে কোনো সংবহন তন্ত্র থাকে না, অর্থাৎ সংবহন তন্ত্র, অর্থাৎ তাদের রক্ত সংবহন তন্ত্র থাকে না, কোনো ধরনের রক্ত সংবহন তন্ত্র থাকে না, কিন্তু হিমাল ও পেরি হিমাল তন্ত্র, পেরি হিমাল তন্ত্র কিসের কাজ করে? সংবহনের কাজ করে, সংবহনের কাজ করে। রক্ত সংবহন তন্ত্র না থাকলেও তাদের একটা হিমাল এবং পেরি হিমাল তন্ত্রটা তাদের সংবহনটার কাজ করে। তাদের আরেকটা স্পেশাল সংবহন আছে, পানি সংবহন তন্ত্র। তাদের ক্ষেত্রে তাদের পানি সংবহন তন্ত্র থাকে। দেখছো, তাহলে তুমি যদি মানে যে সিকোয়েন্সটা মনে রাখো কতটা সোজা হয়। প্রতিসাম্যতা নিয়ে কথা বললা, তারপরে সিলুম নিয়ে কথা বললা, সংগঠন কর্মযাত্রা নিয়ে কথা বললা, এরপরে সংবহন নিয়ে কথা বললা। সংবহনের ক্ষেত্রে আমি যদি এখন এটা লিখছি, এখন আমি মুছে দিচ্ছি, দেখো মুছে দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এর আগে মুছলাম, মুছে এটা কত নাম্বার ছিল? 3 নাম্বার। এটা হয়ে যাবে হচ্ছে 4 নাম্বার বৈশিষ্ট্য, আর এটা হয়ে যাবে হচ্ছে 5 নাম্বার বৈশিষ্ট্য। এবার যাই হচ্ছে আমরা 6 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে। আমার নতুন থেকে লিখি 6 নাম্বার বৈশিষ্ট্যটা। এরপরও যদি লেকচার বুঝতে কারোর কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের
ফেসবুক গ্রুপ আছে, প্রাইভেট ফেসবুক গ্রুপ, যেটার মধ্যে আমাদের এই কোর্সের ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তো প্রাইভেট ফেসবুক গ্রুপে তো দেওয়া হচ্ছে ক্লাসগুলো, আর পাশাপাশি তো মেসেঞ্জার গ্রুপে আমরা সবসময় কন্টিনিউ তোমাদের সাথে যোগাযোগ করতেছি। যদি আমাদের লেকচার বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের এই মেসেঞ্জার গ্রুপে জানাবে, কারণ আমরা তো এখন মোটামুটি শুরু, দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে লেখা একটু কম বুঝতে পারো, একটু দেখা গেছে কাঠামোগত অনেক দুর্বলতা থাকতে পারে, যেটা একটু মানিয়ে নিবা আশা করছি। এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই মেসেঞ্জার জানাবা যে ভাই এভাবে হলে ভালো হয়, এভাবে হলে ভালো হয়। তোমাদের ভালোর জন্য, তোমাদের যেন পুরোপুরিভাবে খুব ভালো একটা ফিডব্যাক এই কোর্সের মাধ্যমে পাইতে পারো, সেটার চেষ্টা আমরা সর্বোচ্চ করতেছি। ওকে, কোনো কিছু না বুঝলে অবশ্যই গ্রুপের ভিতরে জানাবা। ওকে, এরপর গ্রুপের ভিতরে যে জানাইতে তোমাদের কোনো লজ্জা লাগে, বা অনেক সময় সারা বাংলাদেশের অনেক স্টুডেন্ট এই জায়গার মধ্যে আছে, প্রায় 130-140 জনের মতো হয়ে গেছে। তো ওই জায়গার মধ্যে যে প্রশ্ন করতে যে কারোর কোনো লজ্জা বা কোনো ধরনের আনকমফোর্টেবল ফিল করো, তাহলে ইনবক্সে জানাতে পারো, যে কোনোভাবে তোমার জন্য বুঝতে পারো, সেটা হচ্ছে আমাদের মেইন কথা। যে বুঝতে পারতেছো না কিন্তু বলো না, এটা তো হবে না, বলতে হবে যে আমি এটা বুঝতে পারতেছি না, ওইটা বুঝতে পারতেছি না, আমরা চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে সংবহন নিয়ে কথা বলার পরে আমরা কি নিয়ে কথা বলতাম, তুমি নিজেই বলো তো। সংবহন নিয়ে কথা বলার পরে আমরা কিন্তু কথা বলতাম হচ্ছে, মানে এরপরে যে বৈশিষ্ট্যটা লিখতাম সেটা কিন্তু লিখতাম তার কোনো অপর নাম আছে কিনা। তাহলে একাইনোডার্মাটার একটা অপর নাম আছে, সেটা আমরা বলছিলাম কণ্টকময় প্রাণী বলা হয়। তাহলে একাইনোডার্মাটার ওই সময় কত ছিল, 5-6 নম্বর বৈশিষ্ট্য মেবি ছিল। এই 7 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে একাইনোডার্মাটার, অর্থাৎ তারা কণ্টকময় প্রাণী হিসেবে কি থাকে, পরিচিত থাকে, প্রাণী হিসাবে পরিচিত। এটা হচ্ছে 7 নম্বর। এরপরে যখন লিখবা তারপরে তার বাহ্যিক কিছু বৈশিষ্ট্য লিখে দিবা, এতটুকু পর্যন্ত ওই সিকোয়েন্স আকারে। এরপরে যেমন লিখে দিতে পারো তাদের ক্ষেত্রে ওই সারা, মানে একদম 8 নম্বর বৈশিষ্ট্যটা লিখতে পারো যে এদের যতগুলা প্রাণী আছে সবগুলা প্রাণী হচ্ছে সামুদ্রিক, অর্থাৎ সকল প্রাণী সামুদ্রিক। এই যে হয়ে গেল। তারপর যদি 9 নম্বরে আরেকটা লিখতে চাও, যে 9 নম্বরে একটা বৈশিষ্ট্য লিখবা, যেমন তাদের কয়টা খাত থাকে, এই যে একটু আগে বলছিলাম এইভাবে 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 1টা 2টা 3টা 4টা 5টা থাকে, অর্থাৎ তাদের এমব্রেক্রার যে খাতগুলো তাদের 5টা থাকে। এটা লিখলা শেষ। এতটুকু লিখলে মোটামুটি এনাফ। আশা রাখছি তাদের হচ্ছে মৌখিক তলে 5টি অ্যাম্বুলেক্রাল খাত থাকে, অর্থাৎ মৌখিক যে এটা হচ্ছে মৌখিক, এদের তলের মধ্যে কয়টা থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 5টি অ্যাম্বুলেক্রাল কি থাকে, খাত থাকে। এই 5টা খাত থাকার কারণেই কিন্তু তারা হয়েছিল হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসাম্য। জিনিসগুলো কিন্তু লজিক্যালি মনে রাখার চেষ্টা করবো। তাহলে আজকে এটাই আমাদের শেষ, মোটামুটি 51 টার্মটা শেষ। আমরা এই বৈশিষ্ট্যগুলোকেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলছিলাম, অর্থাৎ তোমার সিকিউর মধ্যে আসার সম্ভাবনা মোটামুটি সবচেয়ে বেশি থাকে এই 4টার মধ্যে, অর্থাৎ আর্থ্রোপোডার মধ্যে, সংক্ষিপ্ত আর্থ্রোপোডার মধ্যে মলাস্কা, 3 নম্বর হচ্ছে পরিফেরা, 4 নম্বর হচ্ছে একাইনোডার্মাটা। এই 4টা বৈশিষ্ট্য কিন্তু আমরা অলরেডি শেষ হয়ে গেছে। এরপরে আরেকটা একটু মোটামুটি সেকেন্ড স্টেপে আরেকটা ইম্পর্টেন্ট আছে নেমাটোডা। এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, এটাও আমরা এখন একটু দেখে ফেললে আমাদের মোটামুটি এই নন করাটা শেষ হয়ে যাবে আশা রাখছি। তাহলে আমরা যদি নেমাটোডাটা লিখি, এটা আমি বেশি লিখবো না, কারণ তোমরা সিকোয়েন্স বুঝে গেছো। সিকোয়েন্স বুঝে গেলে আমি বেশি লিখবো না, মোটামুটি একটু বলে দিব শুধু সিকোয়েন্সটা আকারে, তোমরা একটু করে নেবা। অর্থাৎ নেমাটোডা, তুমি বলো তো যে এতদিন পর্যন্ত আমার মানে এই যে 2টা ক্লাস দেখলা, 2টা ক্লাসের মাধ্যমে কী শিখলা। নেমাটোডার মধ্যে গেলে আমি সর্বপ্রথম কী নিয়ে কথা বলবো, প্রতিসাম্যতা। তাহলে 1 নম্বর লিখবে হচ্ছে প্রতিসাম্যতা, তারা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত লিখে ফেলতেছি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আচ্ছা, এরপরে নেমাটোডার আমরা 2 নম্বর বৈশিষ্ট্য কী লিখতাম, 2 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আমরা লিখতাম তার সিলুম কী ধরনের। এটা হচ্ছে না সিলুমেট না আবার অ্যাসিলুমেট, এটা মাঝ বরাবর। নেমাটোডা ছিল মাঝ বরাবর, আমরা যে শিখছিলাম পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই 3টা হচ্ছে অ্যাসিলুমেট। নেমাটোডা যেটা ছিল এটা ছিল হচ্ছে সিডোসিলুমেট। এরপরে বাকি সব যা আছে সবগুলো হচ্ছে ইউসিলুমেট, মানে তাদের প্রকৃত সিলুম থাকে। তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে সিডোসিলুমেট। এভাবে তুমি একটু বড় করে লিখবা, আমি বড় করে লিখতেছি না, ছোটো করে 2টা ওয়ার্ডের ভিতরে লিখে ফেলছি। তখন তুমি লিখবা হচ্ছে সিডোসিলুমেট, অর্থাৎ কি অপকৃত, অর্থাৎ অপকৃত কি থাকে,
অপ্রকৃত সিলোম থাকে। তারপরে 3 নম্বর যখন তুমি যাবা তখন তাদের যাবা হচ্ছে সংগঠন কর্মযাত্রার মধ্যে। আমি সবসময় যেটা, তাহলে তারা কি সংগঠন কর্মযাত্রার অঙ্গতন্ত্র, তাহলে হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। আমি কিন্তু সংক্ষিপ্ত লিখতেছি, বারবার বলতেছি আমি সংক্ষিপ্ত লিখে লিখে দিতে চেষ্টা করতেছি। তারপরে যাবো হচ্ছে ক্লিভেজ নিয়ে। ক্লিভেজ তাদের ক্ষেত্রে নাই, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে ক্লিভেজ নিয়ে কোনো কথাই বলে নেই বইয়ের ভিতরে, এই কারণে ক্লিভেজ যেগুলোর ক্ষেত্রে কথা বলে না ক্লিভেজটা লিখবা না। তারপর আমরা 5 নম্বরে, মানে 4 নম্বরে তো ক্লিভেজ নাই, এটা গ্যাপ। তখন 5 নম্বরে আমরা গিয়ে লিখতাম কি, সংবহন নিয়ে কথা বলতাম। সংবহন, তখন তাদের ক্ষেত্রে কী ধরনের সংবহন থাকে, তাদের ক্ষেত্রে সংবহনতন্ত্র অনুপস্থিত, মানে তাদের শ্বসনতন্ত্র এবং কোনো সময় শ্বাসতন্ত্র আর শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত। এই কথাটা লিখবা যে তাদের ক্ষেত্রে শ্বসনতন্ত্র এবং মানে সংবহনতন্ত্র অনুপস্থিত গেল সংবহন নিয়ে কথাবার্তা। তারপরে আমরা লিখব যে তাদের ক্ষেত্রে কোনো অপর নাম আছে কিনা, ওই যে ওই আগের সিকোয়েন্সের কোনো চেঞ্জ করতেছি না, যতগুলো বৈশিষ্ট্যের মতো পড়াইছি সবগুলো একই সিকোয়েন্সে লিখতেছি। তারপর 5 নম্বর লিখবা তাদের অন্য কোনো নাম আছে কিনা, তাদের অন্য কিন্তু নাম আছে, সুতাকৃমি বা গুলকৃমি নামে পরিচিত, অর্থাৎ লিখবা নেমাটোডা পর্বের প্রাণীরা সুতাকৃমি বা গুলকৃমি নামে কি পরিচিত, এদের অপর নামগুলো লিখবা। লিখার পরে এরপরে কিছু তাদের ওই যে বৈশিষ্ট্যগুলো যেগুলো লিখবা, যে তাদের বৈশিষ্ট্য হচ্ছে নমনীয় এবং তারা হচ্ছে প্রতিরোধক্ষম কিউটিকুলার আবৃত থাকে। যেমন তুমি 6 নম্বর যদি লিখো বৈশিষ্ট্যগুলো, তাদের দেহ হচ্ছে নমনীয়, লিখবা হচ্ছে দেহ, 6 নম্বর লিখবা হচ্ছে দেহ নমনীয় এবং প্রতিরোধক্ষম কি থাকে, প্রতিরোধক্ষম কিউটিকলে আবৃত থাকে, কিউটিকলে দেহ কি থাকে, আবৃত থাকে। তারপর নেমাটোডার ক্ষেত্রে আরেকটা হচ্ছে তাদেরকে তাদের যে গঠনটা, যদি তুমি মানে বেসিকে পড়ে থাকো, তার গঠনটা হচ্ছে এক ধরনের নলের ভিতর নলের মতো, মানে এই ধরনের একটা নল, এই নলের ভিতর আবার একটা নল, গঠনটা প্রায় এরকমই। তাদের যে ভিতরে যে গঠনটা থাকে, যেমন একটা নলের ভিতরে যদি আরেকটা নল ঢুকাইলে যেরকম একটা বাহ্যিক কাঠামো তৈরি হবে, তাদের দেহটা মোটামুটি এরকম, অর্থাৎ নলের ভিতর নল। তখন তুমি লিখতে পারো যে 7 নম্বর বৈশিষ্ট্যের ভিতরে দেহের গঠন দেখতে নলের ভিতর নলের মতো, দেখতে নলের ভিতর নলের মতো। এ হচ্ছে নেমাটোডার বৈশিষ্ট্যগুলো, মোটামুটি এতটুকু লিখলেই হবে। এরপরে যদি কি হয়, যদি এটার লার্ভাদশাগুলো লিখতে চাও লিখতে পারো, লিখতে কোনো মানা নাই, কিন্তু এইগুলো একদম মাস্ট। এইগুলো হচ্ছে তোমাকে পরীক্ষার হলে, তুমি দেখো একটা জিনিস যদি উদাহরণ বলি, তোমার কিন্তু একটা যদি দেখে গেছে যারা গ্রামে থেকে তারা হয়তো বলতে পারবা যে ঘটনাটা, কোনো একটা টিউবওয়েলে যখন পানি চলে যায়, মানে একদম এটা মানে একদম নাই, একদম খালি, তখন কিন্তু এক জগ পানি দেওয়া হয়, মানে কিছু মানে একটু পানি দেওয়ার পরে এটার মধ্যে কিন্তু গড়গড়ে পুরোপুরি পানি আসা শুরু করে। এই প্রথম যে পানিটা মানে একদম যখন ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে এক জগ প্রথম দিতে হবে, দেওয়ার পরে কিন্তু গড়গড়িয়ে কিন্তু অনেকগুলো পানি আসে। এরপর তুমি যদি 20 বালতি পানিও মানে পূরণ করো, কোনো সমস্যা নাই, আসতে থাকবে। তো তোমার যখন পরীক্ষার হলে যখন মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কিছুই মনে আসতেছে না, তখন এই সিকোয়েন্সটা যখন তুমি মনে করবা, তখন দেখবে তোমার মাথার ভিতর থেকে অনেক তথ্য আসবে, তুমি নিজেও কল্পনা করতে পারবে না কীভাবে আসবে। পরীক্ষার হলে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেলে এই সিকোয়েন্স আকারে পড়লে তোমার মাথা ব্ল্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কম হবে না। এটা শুধু জীববিজ্ঞানের ক্ষেত্রে না, ম্যাথের ক্ষেত্রে পড়ো, ম্যাথ যদিও মুখস্থ করা লাগে না, ম্যাথ তোমার বুঝে বুঝে করো, কিন্তু ম্যাথের সিকোয়েন্স তোমার মনে রাখতে হবে। তো ম্যাথ যদি মুখস্থ না করো, বলতে গেলে সিকোয়েন্সটা তোমার মনে না থাকে, যে কখন আমার এটার মধ্যে কমন নিতে হবে, কখন সেটা করতে হবে, এটা কিন্তু মোটামুটি ম্যাথ করতে করতে একসময় তোমার এই জিনিসটা মুখস্থ হয়ে যায়, কোনটা পরে কোনটা। রসায়নের ক্ষেত্রে যখন দ্রাব্যতার ম্যাথগুলো করো, তখন এই সিকোয়েন্সগুলো অনেক ইম্পর্টেন্ট। সেম জীববিজ্ঞানের ক্ষেত্রে, জীববিজ্ঞানটাকেও একটা ম্যাথের মতো করার চেষ্টা করতে হবে, তাহলে তোমার মনে থাকবে। এই সিকোয়েন্সটা আমি যেভাবে বলতেছি, এই সিকোয়েন্সগুলো যদি তুমি মনে রাখতে পারো, তুমি এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আটকাইবে না, বৈশিষ্ট্যগুলো তোমার অনেক মানে সুন্দর সিকোয়েন্স আকারে তুমি লিখতে পারবা।
তাহলে আমি এই বৈশিষ্ট্য অলরেডি শেষ আমাদের আজকের এই লেকচারের মাধ্যমে মোটামুটি বৈশিষ্ট্য হচ্ছে। আর একটা প্রশ্ন একটু দেখাই দিব, এই নন করাটা থেকে আরেকটা কোশ্চেন এসে থাকে, সেটাও আমি একটু আইডিয়া দিয়ে দেবো, যদিও এতটা ডিটেলস যাবো না, বুঝিয়ে দিব আর কি। তো আমরা একটু লাস্ট একদম মলাস্কা, আর্থ্রোপোডা, পরিফেরা, একাইনোডার্মাটা, নেমাটোডা 5টা পর্বের বৈশিষ্ট্য আমরা শিখে ফেলছি। 5টা পর্বের বৈশিষ্ট্যগুলো বলবো না, আমি সিকোয়েন্সটা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে তোমার একটা বৈশিষ্ট্য আসলে তুমি সর্বপ্রথম লিখবা উদ্দীপকের আলোকে আমরা বুঝতে পারি যে এই প্রাণীটি হচ্ছে ওই পর্বের প্রাণী। নিচে এই পর্বের প্রাণীর বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথম লিখবা প্রতিসাম্যতা, 2 নম্বর লিখবা সিলুম, 3 নম্বর লিখবা গঠন মাত্রা, কোন গঠন মাত্রা, তারপর লিখবা এটার কোনো ক্লিভেজ থাকলে ক্লিভেজ লিখবা, না থাকলে দরকার নাই। এরপরে এটার সংবহন নিয়ে কথা বলবা, সংবহন কী ধরনের, অর্ধমুক্ত নাকি মুক্ত, নাকি এটার আরও স্পেশাল কোনো সংবহনতন্ত্র আসেনি, যেমন একাইনোডার্মাটার ক্ষেত্রে পানি সংবহনতন্ত্র, আবার ওইদিকে এই যে পরিফেরার ক্ষেত্রে নালীতন্ত্র থাকে, এরকম। তাহলে সংবহন লিখার পরে এরপরে লিখবা এটার কোনো অপর নাম আছে কিনা, এই 6টা বৈশিষ্ট্য সবসময় কমন রাখবা। এরপরে 3-4টা কী লিখবা, এটার বাহ্যিক কাঠামো থেকে 3-4টা লিখবা, পরিফেরার ক্ষেত্রে কিছু লিখবা, মানে এইগুলো তোমার মুখস্থ মোটামুটি মাথার মধ্যে আসলে যে 3-4টা যায় আসে বৈশিষ্ট্য ওইগুলো লিখে নিবে। তাহলে এইভাবে 5টা বৈশিষ্ট্য শেষ ভাই। আর বাকি যেগুলো সেগুলো কি লাগবে না, লাগবে, নিজে নিজে একটু রিডিং দিবা। তারপরও আমরা মূলত উদ্দেশ্যটা হচ্ছে সিকিউ, যখন আলোচনা করি নাই, তারপরও তোমরা যদি আমাদেরকে তোমাদের ফ্রেন্ডগুলোকে দাওয়াত দিয়ে আমাদের স্টুডেন্ট আরও বাড়িয়ে দিতে পারো, মোটামুটি আমাদের স্টুডেন্ট দেখা গেছে ভালো স্টুডেন্ট আরও মেসেঞ্জারে অ্যাড হয়, গ্রুপেও ভালো রেসপন্স দেখা যায়, তখন আমরা কী করব, ওই যেগুলো বাদ দিচ্ছি মানে এগুলার আলোকে কিছু এমসিকিউ স্টাইল ক্লাস দিব, অর্থাৎ পুরো একটা সাইকেলের লেকচার দিব কতগুলা, সবগুলাকে একটা লেকচারের মাধ্যমে রিভিশন ক্লাস দিয়ে দিব, অর্থাৎ শুধু এমসিকিউ স্টাইল, যেন তোমার এমসিকিউগুলো ক্লিয়ার হয়ে যায়, পাশাপাশি ভবিষ্যতে মেডিকেল বা যে কোনো এমসিকিউর ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যায়, এমসিকিউ স্টাইলের ক্লাস 2-1টা করে দিয়ে দিব, যদি তোমাদের ভালো সাপোর্ট পাই। অবশ্যই সাপোর্ট দিলে সাপোর্ট পাবা এবং আমরাও চেষ্টা করবো। ওকে, তো আমরা লাস্ট যে কোশ্চেনটা আমাদের এই একাইনোডার্মাটা থেকে, মানে আমাদের নন কডাটা থেকে লাস্ট যে কোশ্চেনটা এসে থাকে, আমি একটু বলে দিই যে কীরকম কোশ্চেনটা আসে। তোমাকে ধরো 2টা উদাহরণ দিবে, হয় সেটা পরিফেরা থেকে দিবে, না হয় নিডারিয়া থেকে দিবে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা দেয় হচ্ছে আর্থ্রোপোডা বা মলাস্কা থেকে। 2টা উদাহরণ এভাবে চিত্র দিবে, একটা এক্স নাম্বার একটা প্রাণী দিবে এই জায়গায়, আরেকটা দিবে ওয়াই নাম্বার প্রাণী দিয়ে বলবে এক্স এবং ওয়াই কেন মেরুদণ্ডী প্রাণী নয়, কেন মেরুদণ্ডী প্রাণী নয়। তখন তুমি দেখবা যে এক্স ওয়াই দুটাই দেখবা যে নন কডাটার একটা উদাহরণ দিবে। আমাদের আজকের আলোচনা কিন্তু নন কডাটাই। তখন তুমি এই 2টা নন কডাটা, যার কারণে তারা হচ্ছে অমেরুদণ্ডী, মেরুদণ্ডী নয়। কারণ নন কডাটা পর্বের প্রাণীরাই হচ্ছে অমেরুদণ্ডী, আর কডাটা পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। তবে কিছু কিছু ক্ষেত্রে ওই যে ভার্টিব্রা বা এরকমগুলো আসে। তাহলে আমরা তোমাকে যখন এই কোশ্চেনটা দিবে, উপরে 2টা উদাহরণ দিবে, 2টা উদাহরণগুলা দেখবা যে নন কডার উদাহরণ দিবে, দিয়ে বলবে উপরের 2টি প্রাণী কেন মেরুদণ্ডী প্রাণী নয়। তখন তুমি আনসারটা দেওয়া প্রথম কথাটা বলবে যে উপরের 2টি প্রাণী হচ্ছে একটি ক নাম্বার প্রাণীটি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের, খ নাম্বার প্রাণীটি হচ্ছে মলাস্কা পর্বের বা যে কোনো একটা পর্বের হতে পারে, যেগুলো হচ্ছে নন কডাটা পর্বের অন্তর্ভুক্ত। নন কডাটা পর্বের অন্তর্ভুক্ত হওয়ায় তারা মেরুদণ্ডী প্রাণী নয়। এরপরে কিছু বৈশিষ্ট্য লিখবা। নন কডাটার ক্ষেত্রে যেমন একটা বৈশিষ্ট্য লিখবা, মানে আমি বৈশিষ্ট্যগুলো 1 নম্বর 2 নম্বর করে লিখবা না, তুমি সৃজনশীলের মতো বর্ণনামূলকভাবে লিখবা, কিন্তু পর্যায়ক্রমে আলোচনা করবা। তখন তুমি নন কডাটার ক্ষেত্রে লিখবা যে নন কডাটা পর্বের প্রাণীগুলো যে স্নায়ুরজ্জুটা থাকে, সেই স্নায়ুরজ্জুটা হচ্ছে নিরেট এবং থাকে অঙ্কীয়, অর্থাৎ সামনের দিকে থাকে, মানে স্নায়ুরজ্জুটা নিরেট থাকে এবং সামনের দিকে। কিন্তু আমাদের ক্ষেত্রে যে স্নায়ুরজ্জুটা থাকে সেটা হচ্ছে ফাফা এবং আমাদের পৃষ্ঠীয় দেশে থাকে, গেলে একটা বৈশিষ্ট্য। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য লিখবা যে নন কডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে মস্তিষ্কটা যেটা আছে সেটা কোনো কী যে বলে আমাদের কোনো একটা কোরটির মাধ্যমে আবৃত থাকে না। কিন্তু আমাদের ক্ষেত্রে এই নন কডার, আমাদের ক্ষেত্রে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে তোমার যেই মস্তিষ্কটা সেটা হচ্ছে যে একটা কোরটির মাধ্যমে একটা আবৃত থাকে। এবং নন কডারা পর্বের প্রাণীদের ক্ষেত্রে ভিতরে কোনো অন্তঃকঙ্কাল থাকে না, যদিও থাকে তখন তরুণাস্থিত অস্থি দিয়ে গঠিত হয় না। কিন্তু আমাদের ক্ষেত্রে এই ভার্টিব্রা মানে আমাদের যেই মস্তিষ্কটা সেটা একটা কোরটি দিয়ে আবৃত থাকে এবং আমাদের ক্ষেত্রে অন্তঃকঙ্কাল থাকে। এরপরে যেমন নন কডার ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য, নন কডারা পর্বের প্রাণীদের ক্ষেত্রে যে হিমোগ্লোবিনটা থাকে সেটা রক্ত রসে ভাসমান থাকে, আর আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে হিমোগ্লোবিনটা সেটা লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। এরপরে আরও যদি বৈশিষ্ট্য লিখতে চাও তখন লিখবে যে নন কডারা পর্বের প্রাণীদের ক্ষেত্রে তারা হচ্ছে মানে অপ্রতিসাম্য হয়ে থাকে, যেমন পরিফেরা। আবার প্রতিসাম্য হইলেও তারা বেশিরভাগ ক্ষেত্রে তোমার এই অরীয় প্রতিসাম্য হয়ে থাকে। কিন্তু কডাটা পর্বের প্রাণীরা মানে যারা মানে কডাটা পর্বের প্রাণী তারা বেশি মানে পুরোপুরি তারা
সব ক্ষেত্রেই তারা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলো লিখার পরে লিখবে যে অতএব বলা যায় যে উপরের দুইটি প্রাণী এই বৈশিষ্ট্যগুলো ধারণ করার কারণে সেগুলো হচ্ছে নন কর্ডাটা পর্বের প্রাণী, নন কর্ডার পর্বের প্রাণী, এবং তারা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী নয়। ওকে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো লিখবে। তাহলে লাস্ট যে কোশ্চেনটা বললাম সেটা হচ্ছে নন কর্ডার পর্বের প্রাণীর দুইটা উদাহরণ দেওয়া থাকবে, দিয়ে বলবে এগুলা কেন অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। তখন তুমি এইভাবে এই যে সিকোয়েন্সটা বললাম এটা একটু লিখবা। এটা মোটামুটি এটা কোনো একটা বোর্ডে আসছে, এটা একটু দেখে নিবা। তাহলে আমরা অলরেডি নন কর্ডার পর্বে আজকের ক্লাসের মাধ্যমে নন কর্ডারটা শেষ। তাহলে আমরা প্রথম ধাপের মাধ্যমে আমরা শেষ করে ফেলছি বৃত্তি, 2 নম্বর ধাপের মাধ্যমে আমরা শেষ করে ফেলছি নন কর্ডারটা। এখন 3 নম্বর ধাপের মাধ্যমে আমরা কর্ডারটা শেষ করব। এই কোয়ার্টারটা নেক্সট থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। কোয়ার্টারটা পড়বে প্রাণীতে 2-3টা ক্লাসের মাধ্যমে কোয়ার্টারটা শেষ করবো। এই দুইটা আমাদের শেষ হয়ে গেছে। এই দুইটার মধ্যে প্রথম কোশ্চেনটা কী আসবে, পরের কোশ্চেনটা কী আসবে, তারপর কী আসবে, সবগুলো কোশ্চেনে আলোচনা করা হয়েছে। এরপরে ব্যতিক্রমী চলে আসলে তো ইনশাল্লাহ বেসিক দিয়ে আনসার করতে পারবা। তাই লাস্ট কোশ্চেনটা এটাই আসবে। আশা রাখছি সবাই বুঝছো। আর যে কোনো কমেন্ট বক্সে অবশ্যই জানাবা কোনটা বুঝছো না, বা আরও ক্লাস কীভাবে দিলে ভালো হয় তোমাদের মতামত জানাবা, মেসেঞ্জার গ্রুপে জানাবা, সব জায়গার মধ্যে অ্যাক্টিভ থাকবা। এবং সামনে ইনশাল্লাহ যত ক্লাস যাবে তত কোয়ালিটি ভালো হবে, কারণ তোমাদের যত রেসপন্স পাবা আমাদের ক্লাসের কোয়ালিটি তত বৃদ্ধি পাবে এবং তত বেশি তোমরা উপকৃত হতে পারবা। এরপরে আমাদের পুরো এই একটা অধ্যায় শেষ হওয়ার পরে একটা এমসিকিউ স্টাইল পরীক্ষা নিব আমরা ইনশাল্লাহ, আশা রাখছি। তো তোমরা ক্লাসটা দেখবা এবং কমেন্ট বক্সে জানাবা কেমন লাগছে, এবং ওই আমাদের যে মেসেঞ্জার গ্রুপে আছে যারা এখন অ্যাড হয়ে যাও, এবং আমাদের যে কোনো ধরনের সমস্যা তোমাদের আমাদের ওই গ্রুপের মাধ্যমে জানাইলে আমরা 3 জন আসি, তোমাদের শাহাদাত নাইম ভাই, মাহিম ভাই, তারপর আমি আসি। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের আনসারগুলো দেওয়ার জন্য। সবাই ক্লাস দেখবা নিয়মিত এবং আপডেট জানাবা কেমন লাগতেছে ক্লাস। সবাই ভালো থাকবা, সকলের প্রতি শুভকামনা রইল।